আজ যা শুনবেন সেটা হয়তো আপনার রাতের ঘুমটাই উড়িয়ে দেবে, কারণ দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন এমন কিছু ঘটছে যা চুপচাপ হলেও ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। যে গল্পটা আজ আমি আপনাদের বলবো সেটা বুঝলে আপনি নিজেই বলবেন, আরে এ তো আসল খেলাটা একেবারে পর্দার আড়ালে চলছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি, এটার একটা ইফেক্ট তো পড়ছে বাংলাদেশের জন্য, একটা বড় সুসংবাদ দিয়ে একটা জনগণ এটার সুবিধাভোগী। জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের ভূমিকায় ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করল পুরো বাংলাদেশ। নট অনলি জামাত ইসলামী, ইনক্লুডিং তারেক রহমান, দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ। পৃথিবীর কোন শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে, উনি কিন্তু বলছিল কথাটা এই সিনেমার মধ্যে, বুঝছেন? ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। উনাকে সরায় দিলেন, সরায় দিয়ে আজকে যাকে আনলেন উনার পাশে উনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না। এখন জামাত ইসলাম তো চাচ্ছে যে গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে। বারবার এটি কিন্তু তারা বলেছে যে বিগত দিনের স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যে সরকারি দল এবং বিরোধী দলের রাজনীতি আমরা দেখে আসছি, এই ধারা আমরা পরিবর্তন করে দেবো। আমরা আহ্বান জানাবো যে সকল ঋণখেলাপি লুটেরা দুর্নীতিবাজদেরকে সরকারে সংসদে নিয়ে যাওয়া হয়েছে, নমিনেশন বিক্রি করা হয়েছে, সেই সকল ঋণখেলাপিদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় এবং তারা যাতে অতি দ্রুত দেশের টাকা, ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি। ব্যাংকের টাকা পয়সা মাইরা ধইরা ওই টাকা পয়সা কোনোদিনই দিতেছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রবাসীদের ভোট আর নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের ভোট, সবখানে যখন দাঁড়িপাল্লার জয় জয়কার, তখন মূল কেন্দ্রে গিয়ে কিভাবে ভোজবাজির মতো হেরে গেল জামায়াতে ইসলামী। হ্যাঁ, দেশের সবচেয়ে সচেতন ভোটাররা যে দলটিকে ব্যালট বাক্সে ভরিয়ে দিল, সাধারণ কেন্দ্রে গিয়ে সেই দলটি কিভাবে যেন একেবারে ছিটকে পড়ল। নির্বাচন কমিশনের গোপন ডাটাশিট থেকে বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পর্দার আড়ালে আসলে কি খেলাটা খেলা হয়েছে? সরিষার ভেতরেই কি তাহলে ভূত লুকিয়েছিল? যে দলের পক্ষে প্রবাসীরা এবং ডিউটিরত পুলিশ ও সরকারি কর্মকর্তারা একচেটিয়া রায় দিলেন, তারা সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে ম্যাজিকের মতো হেরে গেল কোন জাদু বলে? আজ আমরা সেই অঙ্কের হিসাব মেলাবো এবং দেখাবো পর্দার আড়ালের আসলে কি খেলাটা খেলা হয়েছে। শুরুতে চলুন পোস্টালে বা ডাকযোগে ভোটের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। নির্বাচন কমিশন এবার 15,20,093 জন ভোটারকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করিয়েছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন 10,63,000 জন, বাতিল হয়েছে 57,000 ভোট। অর্থাৎ এই পোস্টাল ব্যালটে ভোট পড়ার হার ছিল প্রায় 70%। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কারা দিয়েছেন এই ভোট? এই ভোটগুলো দিয়েছেন দেশের বাইরে হাড় ভাঙা খাটুনি খাটা আমাদের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা। আর নির্বাচনের দিন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে ডিউটি করেছেন, তারাও এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন। অর্থাৎ এরা হলেন সমাজের সেই অংশ যাদের উপর স্থানীয় প্রভাবশালী বা মাস্তানদের কোনো পেশি শক্তি কাজ করে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে মগজ খাটিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর এই স্বাধীন ভোটের ফলাফলেই ঘটে গেছে এক বিশাল নীরব বিপ্লব। জামায়াতে ইসলামী পেয়েছে 4,88,000 ভোট, যা মোট পোস্টাল ভোটের প্রায় 46%। বিপরীতে বিএনপি পেয়েছে মাত্র 3,22,000 ভোট, অর্থাৎ 30% মতো। নতুন দল জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 52,840 ভোট। এই পরিসংখ্যান প্রমাণ করে জামায়াতে ইসলামী একটি বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি করে ফেলেছিল। এই অবিশ্বাস্য পরিসংখ্যানের পেছনের আসল রহস্য এবং আসন ভিত্তিক ভোটের কাটা ছেঁড়ায় ঢোকার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর এবং অজানা রহস্য পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন এবার মূল রেজাল্টে এই পোস্টাল ভোটের প্রতিফলন কেন ঘটল না তার গভীরে যাওয়া যাক। সরিষার ভেতরে কি তাহলে বড় কোনো ভূত লুকিয়ে আছে? এই পোস্টাল ভোট যে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে দেশের বেশ কয়েকটি হেভিওয়েট আসনে। সিরাজগঞ্জ 4 আসনের দিকে একটু তাকানো যাক। সাধারণ ভোট গণনায় বিএনপির প্রার্থী এম আকবর আলী 1,60,000 ভোট পেয়ে এগিয়েছিলেন, আর জামায়াতে রফিকুল ইসলাম খান পেয়েছিলেন 1,59,000 ভোট। সবাই যখন ধরে নিয়েছিল বিএনপি জিতে গেছে, ঠিক তখনই এলো পোস্টাল ব্যালটের বাক্স, আর সেখানেই ঘটল আসল ম্যাজিক। রফিকুল ইসলাম খান পোস্টাল ব্যালট থেকেই তুলে নিলেন 2,179 ভোট, আর আকবর আলী পেলেন মাত্র 820 ভোট। ফলাফল 594 ভোটের ব্যবধানে শেষ হাসি হাসল জামায়াতে ইসলামী। একই চিত্র আমরা দেখতে পাই মাদারীপুর 1 আসনে। সেখানে বিএনপির নাদিরা আক্তার 64,000 ভোট পেয়ে এগিয়েছিলেন,
আর 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা পেয়েছিলেন 63,000 ভোট, অর্থাৎ তিনি 1,000 ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু ডাকযোগে পাঠানো ব্যালট গণনার পর দেখা গেল হানজালা 1,398 ভোট বেশি পেয়ে প্রবাসীদের এই ভোটের জোরেই চূড়ান্ত বিজয়ী হয়ে গেলেন। এটি কোনো সাধারণ বিজয় নয়, প্রতিটি ভোটের দাম যে কত তা এই আসনগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার আসুন দেশের সবচেয়ে হাই প্রোফাইল ভোট কেন্দ্রগুলোর দিকে একটু নজর দেই। ঢাকা 17 আসন, যাকে বলা হয় এলিটদের কেন্দ্র, সেখানে নির্বাচন করেছেন খোদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি শুনলে চমকে উঠবেন, এই ভিআইপি আসনে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন মাত্র 1,256টি, আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর একজন সাধারণ প্রার্থী পেয়েছেন 2,328 ভোট, অর্থাৎ প্রায় ডাবলেরও বেশি। দেশের সবচেয়ে বড় দলের প্রধান, যিনি কিনা একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং বর্তমান প্রধানমন্ত্রী, তিনি ডাকযোগের ভোটে জামায়াতের একজন সাধারণ প্রার্থীর কাছে দ্বিগুণেরও বেশি ব্যবধানে হেরে গেছেন। এটি একটি বিশাল পরিসংখ্যানগত অস্বাভাবিকতা। অবশ্য বগুড়া 6 আসনে তারেক রহমান 1,545 ভোট পেয়ে জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমানের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন, কিন্তু ঢাকার মতো জায়গায় এই ফলাফল সত্যি অভাবনীয়। ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 2,790 ভোট পেয়ে বিএনপির মোহাম্মদ মিল্টন খানকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন। তরুণ প্রজন্মের নতুন দলগুলোও কিন্তু পোস্টাল ব্যালটে ব্যাপক চমক দেখিয়েছে। ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন 1,834টি, যেখানে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন মাত্র 864টি ভোট। কুমিল্লা 4 আসনের ফল তো আক্ষরিক অর্থে চোখ কপালে তোলার মতো। 11 দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ একাই টেনেছেন 6,056টি পোস্টাল ভোট, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 241টি ভোট। ফেনী 3 আসনে একই চিত্র। এই আসনে সর্বোচ্চ 16,038 জন পোস্টাল ভোটের নিবন্ধন করিয়েছিলেন, সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু পেয়েছেন মাত্র 3,196 ভোট, আর জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন তার দ্বিগুণের বেশি 7,339টি ভোট। ঢাকা রাজপথে ইশরাক হোসেন বা বিএনপির তরুণ নেতারা যখন মাঠ কাঁপাচ্ছেন, তখন পোস্টাল ভোটের এই নীরব বিপ্লবে কিন্তু জামায়াত এবং নতুন জোট বাজিমাত করে দিয়েছে। পুরো দেশ জুড়ে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই জামায়াত জোট পোস্টাল ভোটে এগিয়ে আছে। তাহলে প্রশ্ন জাগে, সাধারণ ভোটে তারা এত বিশাল ব্যবধানে কিভাবে হারলো? পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে একটি টার্ম আছে যাকে বলা হয় পদ্ধতিগত ভোটাধিকার হরণ। যখন কোনো নির্দিষ্ট দলের সাইলেন্ট ভোটার বেশি থাকে, তখন প্রতিপক্ষরা ভোটের দিন কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া কিংবা ফলাফল গণনার সময় ম্যানিপুলেশনের আশ্রয় নেয়। প্রবাসী বা সরকারি কর্মকর্তারা তো আর সশরীরে ভোট কেন্দ্রে ছিলেন না, তাই তাদের ভোটটা সুরক্ষিত ছিল এবং সেখানে তাদের স্বাধীন মতামতের প্রতিফলন ঘটেছে। কিন্তু সাধারণ মানুষ যখন ভোট কেন্দ্রে গেছে, তখন কি আসলে তারা স্বাধীনভাবে রায় দিতে পেরেছে, নাকি প্রশাসনের ভেতরে থাকা কোনো অশুভ চক্র ব্যালটের টেবুলেশন শিট বা ফলাফল শিটে এমনভাবে কারচুপি করেছে যাতে জামায়াত বা অন্যান্য দলের ভোটগুলো একেবারে হাওয়া হয়ে যায়? এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়। আমরা যদি একটু আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, তবে দেখব ঠিক এমনটাই ঘটেছিল পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে। ইমরান খানের পিটিআই যখন পোস্টাল এবং শুরুর দিকের ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে রাতের অন্ধকারে সিস্টেম ডাউন করে দেওয়া হয়। পরের দিন সকালে দেখা যায় ফলাফল পুরো উল্টো। একে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় ম্যান্ডেট সেফট বা জনাদেশ চুরি। অঙ্কের হিসেব কখনো মিথ্যা বলে না। যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো পেশি শক্তি নেই, সেখানে মানুষ যাকে বেছে নেবে, কেন্দ্রগুলোর ব্যালট বাক্সের সেই মানুষেরাই কেন হাওয়া হয়ে যাবে? এই 15 লাখ পোস্টাল ভোট আসলে আমাদের পুরো নির্বাচন ব্যবস্থার দিকে একটি বিশাল আয়না ধরেছে। সেই আয়নায় যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা আমাদের গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। পোস্টাল ভোটে একটি দলের এত বিশাল ব্যবধানে এগিয়ে থাকা আর মূল ফলাফলে পিছিয়ে পড়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে সত্যি কি পাহাড় সম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে? একে কি আপনি পুরো দেশের আসল সেন্টিমেন্ট বা প্রকৃত ম্যান্ডেট বলে মনে করেন? এই কথা কে না বলে? আপনি তাকান তো আমাদের মাননীয় রাষ্ট্রপতির দিকে, উনি বলে না? উনি নিজেই তো বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলে না? বলে তো। আর উনি কে? একদম দেশের একদম সবচেয়ে উপরের মানুষটা দেশের। হ্যাঁ, উনি এমন একজন মানুষ, ওনাকে না কেউ অ্যারেস্টও করতে পারবে না, আইনও কোনো কাজ করবে না। আইনের ঊর্ধ্বে রাখা হয়তো রাষ্ট্রপতিকে। উনি দেখেন না, ফাঁসির আসামি খালাস কইরা দেয়। কি ক্ষমতাটা! উনি দেখেন, ওনার কথা বদল করছে, দল চেঞ্জ করছে, অথবা ওই মহিলার মতো ভুলে বইলা ফালাইছে। ভুলে বইলা ফালাইছে বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, উনি তো বলছে 18 মাস ওনাকে মোটামুটি বন্দি করে রাখছে, চাপ সৃষ্টি করে রাখছে। এখন কি উনি মুক্ত? একটু চিন্তা করে দেখেন তো। কারণ ওনার মুখে তো বাংলাদেশ জিন্দাবাদ বলার কথা না। ওনার অতীতের ভিডিওগুলা দেখেন, কিভাবে সমালোচনা করছে তারেক রহমান সাহেবের, বেগম খালেদা জিয়ার, কি বাজেভাবে সমালোচনা করছে এবং গণতন্ত্রকে তছনছ করে দিছে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই কথা বলছে না? ওনার মুখেই তো শুনছেন। তাহলে সাধারণ মানুষকে দোষ দেওয়া যাবে? যাবে না। কিন্তু কথা হইল কি জানেন, ওই যে দোকানে লেখা থাকে না,
আজ নগদ কাল বাকি। দেখছেন না, অনেক দোকানের সামনে লেখা থাকে। এখন নির্বাচন আসলে একটা সাইনবোর্ড লিখতে হবে, আজ বাকি কাল নগদ। তার মানে আমাকে এখন বাকিতে ভোট দাও, আমি ভোটের পরে টাকা পরিশোধ করব। এরকম হয়েছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট রাস্তা দেখাই দিয়ে গেছে ভাই। বুদ্ধি আছে বিএনপির। চিন্তা করছেন কেমন একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। ওই যে আগে আমরা শুনতাম 100 টাকায় 500 টাকায় ভোট বিক্রি হইতো না, ওই পথে যায় নাই। তুমি ভোট দাও, আমি পাস করে আসলে ক্যাশ পেমেন্ট পাওয়া যাবা। অলরেডি পেমেন্ট শুরু করে দিছে এই করাইল বস্তিতে। অনেকে ভাই দোয়া করতেছে, আবার তারেক রহমান সাহেবকে 2 হাত তুলে দোয়া করতেছে। এক মাকে তো বলতে শুনলাম, এই 2,500 টাকা আমার জন্য 2.5 কোটি টাকা। এটা কিন্তু উনি সত্যি বলছেন। যে কোনোদিন অভাবে পড়েন নাই, টাকার অভাবে পড়েন নাই, সে 2,500 টাকার মর্মটা বুঝবেন না। যে অভাবে পড়ছে, যার খিদার জ্বালা আছে, তার কাছে 2,500 টাকা আসলেই 2.5 কোটি টাকার মতো। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আবার এইটাও বিশ্বাস করতে হবে, আগামী নির্বাচনে এরকম ফ্যামিলি কার্ড দিতে হবে। অন্য কেউ যদি ক্ষমতায় আসেন, ফ্যামিলি কার্ড না হোক, অন্য কোনো নামে টাকা দিতে হবে। মানে আজ বাকি, মানে আমাকে বাকিতে ভোট দাও, আগামীকাল পরিশোধ করব। আমি পাস করে আসলেই নগদে পাওয়া যাইবা। এবার হয়তো ওনারা দিছে মা বোনদেরকে, আগামীবার ওনারা দিবে বাবাদেরকে। হ্যাঁ, তার মানে কর্তা কার্ড, মানে ফ্যামিলির যে কর্তা থাকবে, এই কর্তার নামে কর্তা কার্ড দিবে আগামীতে। দেখেন এইভাবে কিন্তু আবার ওনারা পাস করে যাবে। নির্বাচনটা একদম কঠিন করে দিল তো ভাই। হ্যাঁ, আপনারা আগে থেকেই এখন প্ল্যান করেন, মারাত্মক বুদ্ধি খেলাইছে। এবার যদি ওনারা 4 কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড দিয়ে ফেলে ভাই, আরো তো কার্ড আছে। হ্যাঁ, ওই যে কৃষক কার্ড, আবার বেকার ভাতা আছে কিনা জানি না, কিন্তু ভাই আগামীতে যারাই নির্বাচন করবেন, আপনাদেরকে কিন্তু এই টাকার অফার দিতে হবে। টাকার অফার না দিলে কিন্তু ভোট পাবেন না। কারণ একটাই ভাই, দেশ যেমন নেতা তেমন। নেতা ঠিকই দেশের মানুষকে বুঝতে পারছে, দেশের মানুষের মনের কথা বুঝতে পারছে। আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বেশি তো ভাই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংক থেকে আপনারা খোঁজ খবর নেন। এই ব্যাংকগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেন কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, 18 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। দেখবেন দেশের 3 ভাগের 2 ভাগ মানুষেরই কোনো অ্যাকাউন্টই নাই ব্যাংকে। হ্যাঁ ভাই, নাই তো। গরিবের সংখ্যাই তো বেশি ভাই। হ্যাঁ ভাই, গরিবের সংখ্যাই বেশি। আর গরিবেরই খালি টাকা লাগে নাকি? আর কারো টাকা লাগে না? আরে ভাই, গরিবের তো লাগে মাত্র 2,500 টাকা। আর ধনীদের, যারা শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, তারা তো ভাই কোটি টাকা ছাড়া কথাই বলে না। শোনেন নাই, কালো কোট পয়রা ঘুষ চাইতেছে 1 কোটি টাকা। হায় হায়, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। এই ঘটনা বিশ্বাস করা যায়, মেনে নেওয়া যায় না। কিন্তু অডিও কল শুনছি ভাই, পুরাটা একবার না 3-4 বার শুনছি। ওইখানে ক্লিয়ার কাট কথা বলতেছে, লবিং করতে হবে, এবং বিএনপির নামও নিছে। বর্তমানে যে আছে তাকে বুঝাইতে হবে, এবং এই দায়িত্বটা সে নিতে চায়। বহুবার কথা বলছে একজন মহিলার সাথে। কেন ভাই 1 কোটি টাকা দিয়া কাকে ছাড়াবে জানেন? প্রথম যে শহীদ হয়েছিল চিটাগাঙে, ওয়াসিম আকরাম। হ্যাঁ ভাই, ছাত্র দলের ওয়াসিম আকরাম বা ছাত্র সমাজের ওয়াসিম আকরাম। বিএনপির অনেকের মুখেই শুনছি এই ওয়াসিম আকরামের কথা, বারবার বলতো। ইদানিং না, ওই 18 মাস 17 মাস 16 মাস আগের কথা। সেই ওয়াসিম আকরামকেই তো বিক্রি করে দিতেছে, তার আসামিকে ছাড়াইবার জন্য 1 কোটি টাকা ঘুষ চাইতেছে। চিন্তা করা যায়? তার চাকরি চলে গেছে। হ্যাঁ, তাকে সরাই দিচ্ছে অন্য জায়গায়। উনি একজন প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের, কিন্তু ওনার পাশে যাকে বসা দেখছি, যে বর্তমানে চিফ প্রসিকিউটর, ওনার পাশে ওনাকে বসা দেখছি। বুঝলাম না, ওনার কি চাকরি চলে গেল নাকি ওনাকে সরাইয়া দেওয়া হইলো? আর ওনার লাইসেন্স কাইরা নিতে হবে, তারপরে আনতে হবে আইনের আওতায়। হ্যাঁ ভাই, আইনের লোককেই আইনের আওতায় আনতে হবে, তাহলে দেশে একটা মেসেজ যাবে, আইনের বাইরে কেউ না। এই মেসেজটাই তো যাবে সারা দেশে। কিন্তু ওনাকে যদি এখন ছাইরা দেন, কারণ প্রমাণ তো আছে, আর তদন্ত কইরা যদি দেখা যায় এই অডিও কল তাকে তো সাজা দিতে কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি তদন্ত করেন। এখন মনে পড়তেছে জানেন তাজুল ইসলামের কথা। উনি বলছিল পৃথিবীর কোনো শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে। উনি কিন্তু বলছিল কথাটা। এই সিনেমার মধ্যে বুঝছেন, ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। ওনাকে সরায় দিলেন, সরায় দিয়ে আজকে যাকে আনলেন ওনার পাশে ওনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না, কেমন যেন চুপচাপ। আর একটা ব্যাপারে চুপচাপ, কোনটা জানেন? প্রথম আলো। হ্যাঁ, প্রথম আলোর এক সাংবাদিক, সেও কিন্তু ওই 1 কোটি টাকা কোনো একজন ডাক্তার বা কোনো হাসপাতালের মালিক কাকে যেন ব্ল্যাকমেল করতেছে, টাকা চাইতেছে, টাকা দিতে হবে, কালকের মধ্যে 30 দেন, ওষুধ মধ্যে 20 লাখ টাকা দেন, 1 কোটি টাকা দিতে হবে।
সেটা আবার রেকর্ড ফেকর্ড নিয়ে দেখলাম ওই যে মতিউর রহমান সাহেবকে প্রথম আলোর যে মালিক ওনাকে আবার টেলিফোনে জিজ্ঞাসা করতেছে, ওনারও ভয়েস দেখলাম, উনি বলছে হ্যাঁ আমার নজরে পড়ছে, এটা আমরা তদন্ত করতেছি। একটু আগে দেখলাম ওনাকে চাকরি থেকে সরাইয়া দিছে, এরকম কিছু। এইটা কোনো বিচার হলো? আরে অতীতে কত মানুষকে যে ব্ল্যাকমেল করছে সেটা খুঁজা বাইর করেন। কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এটা তো 1 দিন ধরা পড়লো গৃহস্থের কাছে, বাকি 10 দিন যে চুরি করছে সেটার খবর নিতে হবে। এদেরকে ছেড়ে দেওয়া মানে কি জানেন? ঘুষকে প্রশ্রয় দেওয়া। ঘুষ চলতেই থাকবে। কিভাবে থামাবেন? থামাইতে পারবেন না তো, তারা থামাবে, আইন কইরা থামাইতে হবে। তো আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি। ব্যাংকের টাকা পয়সা মাইরা ধইরা ওই টাকা পয়সা কোনোদিনই দিতেছিল না, দেয়ও না। এখন ক্ষমতায় আসছে, সংসদে যাবে, সংসদ থেকে কামায়া টামায়া হয়তো ওই ঋণ শোধ করবে, অথবা আরো ঋণ নিবে, আরো ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, 300-500 বাড়ি বানাবে, 5 লক্ষ টাকার জুতা কিনবে, বেল কিনবে 2.5 লক্ষ টাকার। এগুলোই আমরা পরে দেখতে পাবো, এখন আর খোঁজ পাবো না। যতদিন সরকারে আছে ততদিন খোঁজ পাবো না। যেভাবে 18 মাস ইউনূস সরকার ছিল তখন কেউ কিছু বলতেছিল না। হ্যাঁ বলতেছিল আকার ইঙ্গিতে, অমুকে অত 1000 কোটি টাকা মারছে, তমুকে অত 1000 কোটি টাকা মারছে। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া থেকে আরম্ভ করে বহু মানুষের নাম শুনছি। কিন্তু কথা হচ্ছে আইন কেন বৈশা রয়েছে? দুদক কেন বৈশা রয়েছে? কেন ওদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে না? কারণ কি? নাকি সবই খালি গুজব আর গুজব? হ্যাঁ ভাই, যতক্ষণ পর্যন্ত হ্যান্ডকাপ না লাগাবে ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণ হবে না। নাকি তাদের টাকা পয়সা দিয়া ওদেরকে ম্যানেজ করে ফেলাইলো যারা হ্যান্ডকাপ লাগাবে? এমনও তো প্রশ্ন আসতে পারে, তাই না ভাই? সত্যটা তুলে ধরতে হবে। সত্যি সত্যি যদি তারা অপরাধী হয় আইনের আওতায় অবশ্যই আনতে হবে। উচ্চ আদালতের দিকে, হাইকোর্টের দিকে তাকায় রয়েছি ভাই আরেকটা ব্যাপারে। কোন ব্যাপারে জানেন? ওই যে রিট করছিল গণভোট অবৈধ ঘোষণা করার জন্য, কেন এটাকে অবৈধ ঘোষণা করা হবে না এরকম প্রশ্ন তুলে ধরছিল। ওই রায়ের 4 সপ্তাহ সময় নিছে উচ্চ আদালত। আমি মনে মনে কি চাই জানেন? অবৈধ ঘোষণা কইরা দে, তাইলেই তো খেলা জয়মা যায়। হ্যাঁ ভাই, অবৈধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে অনেকগুলা মামলা হবে, অনেকগুলা রিট হবে। কারণ কি জানেন? ধরেন আপনার সন্তান হইছে, যমজ সন্তান হইছে, 2টা সন্তান হইছে। এখন আপনি একটাকে বলতেছেন অবৈধ, আরেকটাকে বলতেছেন বৈধ। এইটা কিভাবে প্রমাণ করবেন বলেন তো? আমরা একই দিনে তো ভোট দিছি, একটা জাতীয় ভোট, একটা গণভোট। একটাকে বৈধ বলবেন, আরেকটাকে অবৈধ বলবেন। এইভাবে কি আইন চলবে? না। আইনের কাছে যায় দাঁড়ান না, দেখি আইন কি জবাব দেয়। আইন কি জবাব দিতে পারবে যে না ওই জমজ একটা বৈধ আরেকটা অবৈধ? পারবে না ভাই, ফাইসা যাবে ভাই, ফাইসা যাবে। যার জন্য চাচ্ছি আদালত থেকে, উচ্চ আদালত থেকে খালি অবৈধ ঘোষণা করে দেয়, তাহলে তো খেলাটা জমতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কষ্টের কথা বইলা শেয়ার কইরা ভিডিও থেকে বিদায় নেবো। সেটা কি জানেন? আমাদের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের নামে একটা চিঠি গেছে খলিল সাহেবের কাছে। কোন খলিল সাহেব চিনছেন তো? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের কাছে চিঠি দিছে। কে চিঠি দিছে? ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে একজন উপদেষ্টা আছে, পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয় উনাকে, সেই ব্যক্তি একটা চিঠি দিছে আমাদের খলিল সাহেবের কাছে চাকরির আবেদন। ধরে নিতে পারেন চাকরির আবেদন। মানে ডাক্তার শফিকুর রহমান স্যার চাচ্ছেন যে খলিল সাহেবের সাথে আমাদের একটা মানে জামাতের এই লোকটাকে রাখা হোক। অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান স্যারের যে উপদেষ্টা আছে, পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয়, তাকে যেন খলিল সাহেবের পাশে রাখে। এটা কেমন কথা হয়ে গেল না? যাই হোক, রাগ করার কিছু নাই, কারণ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। এই চিঠি আরো 2 সপ্তাহ আগের, এটা অন্য একটা ব্যাপারে লেখা হয়েছিল, কিন্তু চিঠির সাথে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে যেটা উনি জানতো না। ব্যাপারটা হয়ে গেল কিন্তু আবার ওই ফেক কাহিনীর মতো, ওই যে হ্যাক হয়েছে হ্যাক, ওই কাহিনীর মতো হয়ে গেল। কিন্তু স্যার, এই কথাটাকে আপনি কিভাবে বিশ্বাস করাইবেন যে আপনি জানতেন না? আপনার অগোচরে কিছু শব্দ বসায় ওই চিঠি পাঠানো হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? না স্যার, এটা বিশ্বাসযোগ্য কথা না। যেমন দেশ তেমন নেতা, এভাবে কি চলবে? না, এভাবে চলতে দেওয়া যাবে না। সবাইকে না সত্যের পথে আসতে হবে, এত ভুল করা যাবে না। বিরোধী দল মানে বিরোধী দল, একদম শক্ত বিরোধী দলের মতো কাজ করেন। আরে এটাই তো বড় ভাগ্য যে এত বড় বিরোধী দল হইতে পারছেন। আপনারা তো 2টা-3টা আসন নিয়ে শুরু করছিলেন, অনেক লম্বা পথ পার হইয়া আজকে এত বড় বিরোধী দল হইতে পারছেন। সেটাকে সঠিক কাজে লাগান, মানুষের মন জয় করে নেন। এসব উল্টা পাল্টা চিঠি দিয়া মানুষের মন ভাঙেন না। এই চিঠি দেখার সঙ্গে সঙ্গে তো ভাই সত্যি সত্যি লজ্জা লাগতেছিল যে আজকে আমি কেমনে কথা বলুম, কিভাবে মুখ দেখামু, উনি এই চিঠিটা কিভাবে দেয়। এতটা আপোষ নীতি নিয়ে তো ভাই রাজনীতি করা যায় না। হ্যাঁ ভাই, বিরোধী দলের একমাত্র কাজ ওই যে যমজ 2 ভাইয়ের এক ভাইকে অবৈধ ঘোষণা করছে, আরেক ভাইকে বৈধ বলতেছে। এইটা নিয়ে লড়াই করেন, যমজ ভাইয়ের অধিকার নিয়ে লড়াই করেন। এক যমজ ভাইরে কোলে নিবেন, আরেকটারে রাস্তায় ফেলাই দিবেন, এটা কি হয়? এটা হইতে পারে না। রাজনীতি ওই দিকে নিয়ে যান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।